নমস্কার ও শুভ সন্ধ্যা। আমি প্রীতলি মধু। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের আলোচনার বিষয় শিল্পাঙ্গনে নিবেদিতা। প্রেক্ষাপট স্বামীজির কাছে নিবেদিতার শিল্প শিক্ষা। এই বিষয়টি আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতি ও ভাবধারার এক গুরুত্বপূর্ণ দিককে নতুনভাবে অনুধাবন করতে সাহায্য করবে। বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করবেন সম্মাননীয় ডক্টর দেবস্মিতি জানা মহাশয়া। তিনি মুরলীধর গার্লস কলেজে সংস্কৃত বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে 2003 সালে বেস্ট অলরাউন্ড গ্র্যাজুয়েট হিসেবে স্বর্ণ পদক অর্জন করেন এবং 2017 সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি কবিকুলগুরু কালিদাস সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্ট বিষয়ে পিজি ডিপ্লোমা কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। যাদবপুর ইউনিভার্সিটির অধীনে ইউজিসি সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ বিভাগে প্রাকৃত সংস্কৃত ভাষায় কিছু শিলালিপির সমালোচনামূলক অধ্যয়ন বিষয়ক গবেষণায় তিনি ইউজিসি প্রজেক্ট ফেলো হিসাবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সেন্টার ফর ইন্ডোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ বিভাগে প্রাচীন ভারতীয় শিল্পকলা ও ভগিনী নিবেদিতা বিষয়ক পোস্ট ডক্টরাল গবেষণার সঙ্গে যুক্ত আছেন। এছাড়া বিভিন্ন পত্রিকায় তার গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। এখন আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই ডক্টর দেবস্মিতি জানা মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতলির জন্য রইল। উপস্থিত সবাইকে, এখানে যারা রয়েছেন তাদের সবাইকে যথাযোগ্য অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মোদক ট্রেনার একাডেমিকে, যারা আমাকে এই প্ল্যাটফর্মে বলার সুযোগ করে দিয়েছেন। আজকে আমার বক্তব্যের বিষয় শিল্পাঙ্গনে নিবেদিতা, প্রেক্ষাপট স্বামীজির কাছে নিবেদিতার শিল্প শিক্ষা। এই বিষয়ে বলবার আগে আমি স্বামী বিবেকানন্দের কাছে নিবেদিতার যে ব্যক্তিত্ব কিরূপে ধরা পড়েছিল সে বিষয়ে একটু কথা বলে নিচ্ছি। স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে ভারতের সুমহান আদর্শ ও সত্যের মহিমায় প্রতিষ্ঠিত করেছেন। স্বামীজির অধ্যাত্ম সাধনায় উদ্বুদ্ধ হয়ে ভারতের কল্যাণ সাধনায় ব্রতী হয়েছিলেন তেজস্বিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দের বিখ্যাত কবিতা কালী দ্য মাদার বিপুলভাবে প্রভাবিত করেছিল সিস্টার নিবেদিতাকে। আমি আমার স্লাইডে চলে যাব। প্রথম স্লাইড, ফার্স্ট স্লাইড প্লিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালী দি মাদার একটি কবিতা, যেটি স্বামীজির লেখা, স্বামীজির বিখ্যাত কবিতা, যেটি নিবেদিতাকে বিপুলভাবে প্রভাবিত করেছিল। সেই কবিতাটির সাথে আমরা দেখতে পাচ্ছি স্বামীজি এবং নিবেদিতার একটি আলোকচিত্র। আজকের আলোচনায় স্বামী বিবেকানন্দের শিল্পক্ষেত্রে যে অবদান, বিশেষত নিবেদিতার শিল্প শিক্ষার অন্যতম আচার্য দেবরূপে স্বামীজির অবদানের কথাই আলোচিত হবে। নেক্সট স্লাইড। স্বামী বিবেকানন্দ যখন অনুপ্রেরণা নিবেদিতার জীবনে, শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি যখন বক্তৃতা দিতে যান,
তখন সেখানে রাস্তায় লাগানো ছিল যে সমস্ত পোস্টার, তার মধ্যে স্বামীজির এই পোস্টারটি অন্যতম। পোস্টারটিতে লেখা আছে দ্য হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, সাথে স্বামী বিবেকানন্দের ছবি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত শিকাগোর আর্ট ইনস্টিটিউট, যেখানে স্বামীজি তার বিখ্যাত বক্তৃতাটি দিয়েছিলেন। এই যে পোস্টার স্বামীজির, তারই একটি কপি পরবর্তীকালে স্বামীজি ভগিনী নিবেদিতাকে দিয়েছিলেন। সিস্টার সেই পোস্টারটিকে পরম যত্নে বাঁধিয়ে রেখেছিলেন। সেই পোস্টারটি আমরা এখানে দেখতে পাচ্ছি একদম ডান দিকের স্লাইডে, ডান দিকের ফটোচিত্রে। স্বামী বিবেকানন্দ মূলত এক ঐশ্বরিক ক্ষমতার বলে বলীয়ান। সঙ্গীত, চিত্র, ভাস্কর্য প্রভৃতি নান্দনিক কলাক্ষেত্রে তার বিচরণ যেন তারই এক সহজাত প্রতিভার পরিচয়। পাশ্চাত্যে স্বামীজি উপলব্ধি করেছিলেন মিস এলিজাবেথ নোবেলের সাহিত্য, শিল্প ও সংস্কৃতি জগতের বিশেষ কর্মযোগ্যকে। পরবর্তীতে এই আইরিশ ব্যক্তিত্বময়ীর ভারতবর্ষের নিবেদিতা হয়ে ওঠার পরে নব্য ভারতীয় শিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত করতে বিশেষ আগ্রহী ছিলেন স্বামীজি। নেক্সট, প্রথম দেখা স্বামীজির সাথে নিবেদিতার। সালটা 1895 নভেম্বর মাস, এক ঐতিহাসিক প্রেক্ষাপট। সেদিন লন্ডনের 63 নম্বর জর্জেস রোডের লেডি ইসাবেল মার্গেসনের বাড়ির বৈঠকখানাতে অপরাহ্নের এক সভায় স্বামীজি বক্তব্য রাখবেন। ওই সভায় 15-16 জন শ্রোতার মধ্যে মিস মার্গারেট নোবেলও উপস্থিত হয়েছেন। স্বামীজি বেদান্ত দর্শন বিষয়ে ব্যাখ্যা করছেন, শ্রোতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং কখনো বা শ্রোতারাও স্বামীজিকে নানান বিষয়ে আলোচনা করতে উদ্বুদ্ধ করছেন। নিবেদিতার লেখায় পাওয়া যায় সেদিনের স্বামীজির বেদান্ত দর্শনের ব্যাখ্যাতে তিনি আকর্ষণ অনুভব করেছিলেন। নিবেদিতা তখন লন্ডনের একটি শহরে নিজের স্কুল প্রতিষ্ঠা করে সেই স্কুলের তিনি প্রধান শিক্ষিকা। একই সাথে বিখ্যাত সাহিত্য, শিল্প, সংস্কৃতির অন্যতম পীঠস্থান সিসিম ক্লাবের অন্যতম সদস্যা তিনি। অর্থাৎ স্বামীজি এবং নিবেদিতা উভয়েই যে প্রবল ব্যক্তিত্বের অধিকারী এবং অধিকারিণী ছিলেন, সে বিষয়ে এখানে আমরা কিছুটা পরিচয় পেলাম। নেক্সট লাইন, স্বামীজির চিত্র দর্শন, পাশ্চাত্যের মিউজিয়াম এবং আর্ট গ্যালারি। স্বামীজি পাশ্চাত্যে থাকাকালীন বহু মিউজিয়াম এবং আর্ট গ্যালারি দর্শন করেছিলেন। 1895 24শে আগস্ট লেগেট দম্পতির সাথে স্বামীজি জাহাজে করে নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছন। প্যারিস তখন ইউরোপীয় সভ্যতার কেন্দ্রভূমি। স্বামীজি সেখানে কিছু উল্লেখযোগ্য সৌধ, মিউজিয়াম এবং আর্ট গ্যালারি দর্শন করবেন। স্বামীজি সেখানে উপলব্ধি করেছিলেন যে ফরাসিদের সৌন্দর্য প্রীতি এবং সৃজনী শক্তি অত্যন্ত সুমহান এবং একই সাথে ঐতিহ্যকে বহন করে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লিওনার্দো দা ভিঞ্চির পরিত্রাতার মুখকৃতি। এই ছবি স্বামীজি দেখেছিলেন।
এবং এই ছবির সম্বন্ধে বিশিষ্ট বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসু মহাশয় এই তথ্যটি প্রেরণ করেছেন যে স্বামীজি এই ছবিটি দেখে বহু মন্তব্য করেছেন এবং লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকলার প্রতি তিনি যে আকৃষ্ট হয়েছিলেন সে কথাও সেখানে উল্লিখিত হয়েছে। পরবর্তী ছবিটি মিকেলাঞ্জেলোর আদম। ভার্টিকানে জিহোবা এবং আদমের ছবির একটি উল্লেখযোগ্য অংশ। এই ছবিটিও স্বামীজি দেখেছিলেন। বিভিন্ন তথ্যাবলী থেকে আমরা জানতে পারি যে প্যারিসের লুভার মিউজিয়ামে স্বামীজি একাধিকবার গিয়েছিলেন এবং সেই সঙ্গে নানান তথ্য সূত্র থেকে জানা যায় সিংহালে তিনি অনুরাধাপুর সহ নানা শহরের প্রত্নকীর্তি যেমন দেখেছেন, একই সাথে চীনের ক্যান্টন শহরের এবং জাপানের একাধিক শহরের শিল্পকীর্তি স্বামীজিকে মুগ্ধ করেছে। আমেরিকার বিভিন্ন সংগ্রহশালায় গিয়ে শিল্প নমুনা দেখে তার অত্যন্ত ভালো লেগেছে এবং একই সাথে তিনি ইংল্যান্ড সম্বন্ধেও সে কথা স্বীকার করেছেন। ক্যান্টনমেন্ট ভ্রমণকালে জার্মানির একাধিক শহরের শিল্প তিনি দেখেছেন, খুঁটিয়ে দেখেছেন। রোম, ফ্লোরেন্স, নেপলসে গেছেন এবং পম্পেইও দর্শন করেছেন। এর পাশাপাশি গ্রিসের শিল্পকলা স্বামীজিকে আত্মহারা করেছে এবং ভিয়েনার নানা শিল্প সংগ্রহালয় স্বামীজি ঘুরে দেখেছেন। একই সাথে গেছেন কনস্টান্টিনোপল, মিশর, তুরস্ক। সব জায়গাতেই শিল্প নমুনা দেখা ছিল স্বামীজির অবশ্য কর্তব্য। অর্থাৎ এই তথ্যাবলী থেকে আমরা জানতে পারলাম যে স্বামীজি বিশ্বের সুমহান যে সমস্ত আর্ট গ্যালারি এবং মিউজিয়াম, বিখ্যাত মিউজিয়ামগুলি কিন্তু সেই সময়ে দর্শন করেছেন। নেক্সট স্লাইড। চিত্রকলার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডে যে স্বামীজি ভাস্কর্য দর্শন করেছেন পাশ্চাত্যে। এখানে আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি যে ফ্রাঙ্কো স্ট্রুডের নির্মিত একটি ভাস্কর্য। এই ভাস্কর্যের বিষয় খুবই চমকপ্রদ। যেসব সৈনিক যুদ্ধে স্বেচ্ছায় যাত্রা করতেন তাদের নিয়েই শিল্পী এই ভাস্কর্য নির্মাণ করেছেন। যারা স্বেচ্ছায় যুদ্ধযাত্রার সময় ফ্রান্সের জাতীয় সঙ্গীত লা মার্শাই গাইতে গাইতে যেতেন, যা ওইসব সৈনিকের বীরত্বকেই তুলে ধরে। লা মার্শাই এই গানটি অর্থাৎ ফ্রান্সের জাতীয় সঙ্গীতটি রক্তে দোলা লাগা স্বামী বিবেকানন্দকে খুবই উদ্বুদ্ধ করেছিল এবং স্বামীজিকে এই গানটি গেয়ে শুনিয়েছিলেন সমকালীন ফ্রান্সের সঙ্গীত রানী বিখ্যাত এমা কালভে। অর্থাৎ ভাস্কর্যের পাশাপাশি স্বামীজিকে সঙ্গীত অর্থাৎ পাশ্চাত্য সঙ্গীত উদ্বুদ্ধ করেছিল এবং কোথাও সেটি তার ভালো লাগার বিষয় ছিল। পরের ছবিটি বিখ্যাত ভাস্কর রদার অন্যতম ভাস্কর্য দি প্রাডিগাল, যা গেটস অফ হেলের অন্তর্গত। অর্থাৎ এটি একটি বড় ভাস্কর্যেরই ছোট্ট প্রতিরূপ। এই ভাস্কর্যে বিফলতা, যন্ত্রণা এবং নৈরাশ্যের ছাপ স্পষ্ট। প্রসঙ্গত বলি যে 1900 সালে প্যারিসের বিশ্বমেলায় রদার বিশাল প্রদর্শনীর হয়েছিল এবং সেই প্রদর্শনীরই একটি অন্তর্ভুক্ত একটি ভাস্কর্য। স্বামীজি এবং নিবেদিতা সেই প্রদর্শনীটি বিশেষভাবে ঘুরে দেখেছিলেন এবং সেখানে বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে স্বামীজির সাথে শিল্পী রদার সাক্ষাৎ ঘটেছিল। আসলে স্বামীজি এমনই এক ব্যক্তিত্ব, সমগ্র বিশ্বজুড়ে যে বিপুল পরিমাণ শিল্প নিদর্শন রয়েছে তা তিনি
প্রত্যক্ষে দেখেছেন, তার সেই প্রত্যক্ষ করার সম্পূর্ণ বিবরণ এখানে হয়তো আমরা পাই না, কিন্তু যেটুকু বিবরণ আমরা পাই সেটি যদি বলতে চাই তাহলে কিন্তু তার তালিকাটা একটা বিশাল তালিকা হয়ে দাঁড়াবে, অর্থাৎ তালিকা দীর্ঘই হতে থাকবে। এরপরে পাশ্চাত্যের এই সমস্ত মিউজিয়াম এবং আর্ট গ্যালারি দর্শন করে ভারতবর্ষে এসে ভারতবর্ষেরই তৎকালীন বিখ্যাত শিল্পী রণদা প্রসাদ দাশগুপ্ত তার কথোপকথনে স্বামীজি বলেছিলেন যে পৃথিবীর প্রায় সকল সভ্য দেশের শিল্প নিদর্শন দেখে এলুন। অর্থাৎ স্বামীজির এই যে কথা, সেটি যে এতটুকু অতিরঞ্জন ছিল না সেটুকু আমরা আশা করি বুঝতে পারছি। নেক্সট স্লাইড। স্বামীজি শিল্পকলার আলোচনা প্রসঙ্গে রাজা রবি বর্মার চিত্রের কথাও আসবে। স্বামীজি রবি বর্মার ছবির সঙ্গে পরিচিত ছিলেন। পরিব্রাজক অবস্থায় তিনি একাধিক দেশীয় রাজদরবারে এবং লাইব্রেরিতে রবি বর্মার ছবি দেখেছেন, সে কথা তিনি উল্লেখ করেছেন। এবং পরবর্তীতে রবি বর্মার ছবিগুলি দর্শন করার পরে স্বামীজি তার প্রাচ্য এবং পাশ্চাত্য গ্রন্থে রবি বর্মার সম্বন্ধে মন্তব্য করেছেন। রবি বর্মার শিল্প রীতি সম্বন্ধে একটু বলি। তিনি ইউরোপীয় ঘরানার শিল্পী ছিলেন, যদিও তার ছবির বিষয় ছিল ভারতীয় পুরাণ কথা, মহাভারত রামায়ণের কাহিনী, বিভিন্ন পুরাণ কাহিনী বা পৌরাণিক কাহিনী। কিন্তু ছবি আঁকার যে পদ্ধতি, অর্থাৎ এগুলোকে তৈলচিত্র বলা যেতে পারে, তেল রঙে আঁকা, যেটি পাশ্চাত্য ঘরানার ছবি বলা যেতে পারে, সেই ছবি কিন্তু ভারতীয় বিষয় নিয়ে আঁকা হলেও স্বামীজি চিত্রের যে নির্মাণ পদ্ধতি সেটিকে কিন্তু সেইভাবে গ্রহণ করার কথা স্বীকার করছেন না। বিভিন্ন সমালোচনাতে সেটি উঠে আসছে এবং স্বামীজি মন্তব্য করছেন। তার আগে ছবিগুলির কথা বলে নিই। এখানে রাজা রবি বর্মার সীতাহরণকালে যে জটায়ুবধ, অর্থাৎ একেবারেই রামায়ণের চিত্র, রামায়ণের ইলাস্ট্রেশন বলা যেতে পারে। আর একই সাথে রামের সমুদ্র শাসন, এই রামায়ণের কাহিনী নিয়ে এই দুটি ছবি তৈলচিত্র। এবং আমরা যদি একটু বিশেষভাবে ছবিগুলোকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে ছবিগুলিতে একটা পাশ্চাত্য শিল্পরীতির প্রভাব রয়েছে। প্রাচ্য এবং পাশ্চাত্য গ্রন্থে রবি বর্মার সম্বন্ধে স্বামীজি যে মন্তব্য করছেন সেটা একটু বলি। সেখানে তিনি বলছেন, বড়জোর ওদের নকল করে একাধটা রবি বর্মা দাঁড়ায়। ওদের বলতে এখানে ইউরোপিয়ানদের কথা বোঝাচ্ছে। বড়জোর ওদের নকল করে এক আধটা রবি বর্মা জন্মায়, রবি বর্মা দাঁড়ায়। তাদের চেয়ে দেশি চলচ্চিত্র করা কত ভালো। অর্থাৎ যারা দেশীয় পদ্ধতিতে ভারতবর্ষের পটুয়ারা যে ছবি আঁকেন তাদেরকে স্বামীজি এগিয়ে রাখছেন কোথাও। তাদের কাজে তবু ঝকঝকে রং আছে। অর্থাৎ পটুয়াদের যে শিল্পকলা, সেখানে দেশীয় রঙের যে ব্যবহার, সেটি নিঃসন্দেহে স্বামীজিকে উদ্বুদ্ধ করেছিল, সে কথাই তিনি এখানে উল্লেখ করছেন। পরের মন্তব্যটি একটু তীর্যকভাবে, ওসব রবি বর্মা ফর্মা চিত্রী দেখলে লজ্জায় মাথা কাটা যায়। অর্থাৎ তিনি যে ইউরোপীয় শিল্পের যে ইউরোপীয় পদ্ধতি সেটিকে হয়তো কোথাও তীর্যকভাবে দেখছেন। এবং তারপরেই তিনি উল্লেখ করছেন, বরং রাজপুত সোনালী চিত্রী আর দুর্গা ঠাকুরের চাল চিত্রী প্রভৃতি আছে ভালো। অর্থাৎ স্বামীজির এই মন্তব্য থেকে আমরা যদি মন্তব্যের পজিটিভ দিকটা দেখি, তিনি কিন্তু দেশীয় চিত্রকলাকে প্রাধান্য দিচ্ছেন। এবং বলা যেতে পারে স্বামীজির এই উক্তি কিন্তু নিঃসন্দেহে ঐতিহাসিক।
কারণ আমাদের মনে রাখতে হবে সেই সময় ভারতবর্ষ হচ্ছে ব্রিটিশ শাসনাধীনে রয়েছে, এবং সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাশ্চাত্য অনুকরণে আর্ট স্কুলগুলো তৈরি হচ্ছে, যেখানে শুধুমাত্র বিদেশি বা পাশ্চাত্য শিল্পরীতিতে শিল্প শিক্ষা চর্চা হতো, কিন্তু সেটা স্বামীজি ঠিক ভালোভাবে নিচ্ছেন না, এবং সেই নিয়েই পরবর্তীতে আমরা যে শিল্প আন্দোলনের কথা ভাবছেন সিস্টার নিবেদিতা স্বামীজির অনুসারী হয়ে, সেই একটি বিষয় কিন্তু এই মন্তব্য থেকে কোথাও উঠে আসে। তৎকালীন এদেশীয় শিল্প ধারণার একেবারে বিপরীতে দাঁড়িয়ে খুব সাহসের সাথে কিন্তু স্বামীজি শিল্প সম্বন্ধে এই কথাগুলি বলেছিলেন। অর্থাৎ স্বামীজির কাছে পটচিত্র, রাজপুত চিত্র এবং সেগুলি গুরুত্ব পেয়েছে, অন্যান্য যে ভারতীয় শিল্প মাধ্যম সেগুলি গুরুত্ব পেয়েছে। সেখানে রবি বর্মার পাশ্চাত্যকে নকল করার যে প্রথা বা যে নির্মাণ কৌশল, সেটাকে তিনি কিন্তু কোথাও একটু তীর্যক দৃষ্টিতেই দেখছেন। নেক্সট স্লাইড। এখানে আমরা অনেকগুলি ছবি একসাথে দেখছি। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটি শিল্পীর কল্পনায় নির্মিত একটি চিত্রশিল্প। আমরা স্বামীজি এবং নিবেদিতাকে দেখতে পাচ্ছি চিত্রশিল্পে, এবং ভারত শিল্পাঙ্গনে স্বামীজি এবং নিবেদিতা, অর্থাৎ স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে যে নিবেদিতা এদেশে চলে এসেছেন, তার পরিচয় বহন করে এই চিত্রশিল্প। আমরা দেখতে পাচ্ছি যে 1898-তে জানুয়ারির প্রথম দিকে মোম্বাসা জাহাজে ইংল্যান্ডকে বিদায় জানিয়ে 28শে জানুয়ারি নিবেদিতা কলকাতায় পৌঁছন। এই দিনের ডায়েরিতে নিবেদিতা লেখেন, আমি বিজয়িনী, শেষ পর্যন্ত ভারতে এসেছি। অর্থাৎ নিবেদিতার পূর্ব থেকেই স্বপ্ন ছিল ভারতবর্ষে তিনি আসবেন, এবং একটি ঘটনাই আছে, সেই ঘটনা হয়তো একটু উল্লেখ করবো আমি এখানে, যে স্বামীজিকে এক ধর্ম যাজক বন্ধু নিবেদিতার বাবার কাছে, ধর্মযাজক বন্ধু নিবেদিতার বাবার, তিনি বলেছিলেন যে নিবেদিতাকে উল্লেখ করেই বলেছিলেন যে মার্গারেটকে একদিন ভারতবর্ষ ডাক দেবে, তখন যেন পরিবারের থেকে কোন রকম বাধা তাকে না দেওয়া হয়। অর্থাৎ সেটি যেন কোথাও অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এখানে। এই যে আমি বিজয়িনী, শেষ পর্যন্ত ভারতে এসেছি, এই বার্তাটি কিন্তু সেই পূর্বের ঘটনাটিকে মনে করিয়ে দেয়। এই দিন যখন স্বামীজি এবং নিবেদিতা এখানে ছবিতে দেখা যাচ্ছে, সেদিন খিদিরপুর ডকে বিবেকানন্দ উপস্থিত হয়ে মিস মার্গারেট নোবেলকে অভ্যর্থনা করেন। এরপরে ছবিটি একটি ফটোগ্রাফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী মায়ের সাথে নিবেদিতার মুখোমুখি বসে আছেন এখানে। এবং একটু ঘটনা বলি যে ভারতবর্ষে এসেই নিবেদিতা কয়েকদিন ছিলেন পার্ক স্ট্রিটে। এরপর ফেব্রুয়ারিতে প্রথম দক্ষিণেশ্বর দর্শন করেন। তারপর মার্চ মাসে বেলুড়ে জোসেফিন ম্যাকলাউড, মিসেস সারা বুল, তাদের সাথে থাকতে শুরু করেন নিবেদিতা। 11ই মার্চ স্টার থিয়েটারে ভারতে নিবেদিতার প্রথম বক্তৃতা দেওয়ার কাজটিও সম্পূর্ণ হয়। তারপরে আসে বহু প্রতীক্ষিত সেই দিনটি, 17ই মার্চ, শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাতের দিন। সারদা মা নিবেদিতাকে ফুকি সম্বোধন করেন, এবং ওই দিন ডায়েরিতে নিবেদিতা লেখেন ডে অফ ডেজ। নিবেদিতার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থে নিবেদিতা শ্রী মায়ের মাতৃত্বের এই অনন্য মহিমা হৃদয়ঙ্গম করে মাতৃত্বের আদর্শ সম্বন্ধে একটি প্রবন্ধ লেখেন। এবং নিবেদিতা এটিও উপলব্ধি করেছিলেন যে শ্রী মায়ের প্রতি বিবেকানন্দেরও অত্যধিক ভক্তি ছিল, এবং সেটি তিনি সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করেছিলেন। এবং মাও
নরেন, আমার নরেন এই সম্বোধনে অত্যন্ত স্নেহের সঙ্গে স্বামীজি এবং আমার ভুকি নামে নিবেদিতাকে সম্বোধন করেছেন। এরপরের চিত্রটি শিল্পীর আঁকা, শিল্পীর কল্পনায়। এখানে স্বামীজি নিবেদিতাকে ব্রহ্মচর্যে দীক্ষিত করছেন। ভারতবর্ষের আধ্যাত্মিক ভাব সহ দার্শনিক তত্ত্বসমূহ ছাড়াও নিবেদিতা শিখেছিলেন কিভাবে স্বামীজির কন্যারূপে ভাবতে হবে। অর্থাৎ স্বামীজি এবং নিবেদিতার বয়সের ব্যবধান ছিল মাত্র 4 বছর। তা সত্ত্বেও তিনি উপযুক্ত গুরুই মনে করতেন স্বামীজিকে, আচার্য যে দেবরূপে সম্বোধন করতেন, এবং এবং স্বামীজিও নিবেদিতাকে কন্যা রূপে গ্রহণ করেছিলেন। এই সময়ে ব্রহ্মচর্যে দীক্ষিত হয়ে নিবেদিতা উপলব্ধি করেছিলেন কিভাবে নিজের প্রবল ইচ্ছাকে তার গুরুদেবের ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে। সেটি নিবেদিতার একটি বিখ্যাত গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, এই গ্রন্থের পাতায় পাতায় নিবেদিতা তার প্রিয় আচার্যদেবের মহত্বের কথাই ব্যক্ত করেছেন। পাশেই দেখতে পাচ্ছি একটি ফটোগ্রাফ, সেটি নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি, যেখানে 1898-এর 25শে মার্চ স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা গ্রহণ করে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল নিবেদিতা হয়ে উঠেছিলেন। অর্থাৎ এখানেই নিবেদিতার নতুন জন্ম হয় ভারতবর্ষে এসে। তিনি সেরকমই উল্লেখ করেন তার লেখাতে, এবং নিজেকে সম্বোধন করেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা রূপে। নেক্সট স্লাইড। ভারত শিল্পাঙ্গনে স্বামীজি এবং নিবেদিতা এবং প্রকৃত ভারত দর্শন, এখানে আমরা একসাথে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছি। সবই নিবেদিতা স্বামীজির সাথে ভারতের বিখ্যাত যে স্থানগুলি পরিভ্রমণ করেছে তার পরিচয় বাকি এই চিত্র এবং আলোকচিত্রগুলি। স্বামীজি নিবেদিতাকে যে কেবল ভারতবর্ষকে ভালোবাসতে শিখিয়েছিলেন তাই না, নিবেদিতাকে তিনি ভারতের সঙ্গে সম্পূর্ণ একাত্ম হওয়ার শিক্ষা দিয়েছিলেন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের মায়াবতী এবং মায়াবতী আশ্রম, তার সাথে কাশ্মীরের মিস ম্যাকলাউড, জোসেফিন ম্যাকলাউড, তার সাথে সারাবুল, তাদের সাথে স্বামীজি এবং নিবেদিতা, এবং একটি শিল্পীর আঁকা একটি ছবিতে তারা যে কাশ্মীর ভ্রমণ করছেন সে ছবিও এখানে পাওয়া যায়, এবং অনেকগুলি সাল তারিখ এখানে উল্লেখ করা হয়েছে যে ভারতবর্ষের যে যে জায়গায় তারা গেছে সেগুলো নিবেদিতা এবং স্বামীজির বিভিন্ন চিঠিপত্র এবং লেখা থেকে পাওয়া যায়, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই যে কাশ্মীরে তারা যাচ্ছেন, কাশ্মীরের অমরনাথ দর্শনে স্বামীজি জানতেন যে যাত্রাপথে বহু দুর্ভোগ সহ্য করতে হবে, এবং সেসব আশঙ্কা করেও স্বামীজি নিবেদিতাকে সঙ্গে নিয়েছিলেন। তার অন্যতম কারণ ছিল নিবেদিতার সম্ভ্রান্ত সৌজন্য বোধ সম্পন্ন পাশ্চাত্য ব্যক্তিত্বকে কায় মনোবাক্যে এক ভারতীয় হিন্দুর আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত করা, এটি ছিল স্বামীজির লক্ষ্য। এবং নিবেদিতার লেখা থেকে আমরা জানতে পারি যে ভারতীয় প্রত্নতত্ত্ব বিষয়ে স্বামীজির কাছে নিবেদিতার শিক্ষা শুরু হয়েছিল কাশ্মীরের প্যান্ডিস্থান মন্দিরের প্রান্তে দাঁড়িয়ে। সেটি ছিল 1898-এর 19শে জুলাই। অর্থাৎ এখানে দাঁড়িয়ে স্বামীজি ভারতীয় প্রত্নতত্ত্ব বিষয়ে নিবেদিতাকে বলেছিলেন, এবং নিবেদিতার সঙ্গীরাও এখানে ছিলেন। তারা শুনেছিলেন যে ভারতীয় প্রত্নতত্ত্ব এবং ভারতীয় যে শিল্প কলা সেগুলির যে মহত্ব, স্বামীজি সেগুলো তাদের কাছে ব্যক্ত করেছিলেন। নিবেদিতা লিখেছেন তার একটি প্রবন্ধে, স্বামীজিকে বাদ দিলে
ভারতীয় প্রত্নতত্ত্বের মধ্যে আমাদের সকলের সেই প্রথম অনুপ্রবেশ, অর্থাৎ স্বামীজি ছাড়া সেখানে যারা যারা উপস্থিত ছিলেন সবার কাছেই ভারতীয় প্রত্নতত্ত্বের বিষয়টি একেবারেই নতুন ছিল। স্বামীজির কাছে নিবেদিতার এই শিল্প শিক্ষা অব্যাহত ছিল বহুদিন, এবং তার প্রকাশ আমরা দেখতে পাই নিবেদিতার একটি লেখায়। সেখানে একটা নিবেদিতার বন্ধু মেরি হেলকে নিবেদিতা চিঠি লিখছেন 1899-এ। সেখানে লিখছেন যে ভারতীয় চারুশিল্প এবং কারুশিল্প বিষয়ে আমি তো বিশেষ কিছুই জানি না, মুশকিল আসান অবশ্যই স্বামীজি, এবং তিনি এই বিষয়ে যথার্থই জ্ঞানী মানুষ। অর্থাৎ স্বামীজির সম্বন্ধে নিবেদিতা এই মন্তব্য করছেন। কি প্রসঙ্গে মন্তব্য করছেন? 1899-এ 1 ডিসেম্বর শিকাগোয় এক সভায় নিবেদিতাকে ভারতের চারুশিল্প এবং কারুশিল্প বিষয়ে বক্তৃতা করতে হয়েছিল। সেখানে গিয়ে নিবেদিতা স্বামীজির সহায়তায় সেই বক্তৃতা প্রদান করেন, এবং ভারতীয় শিল্পতত্ত্ব সম্বন্ধে শুধু প্রত্নতত্ত্বই নয়, শিল্পকলা, চিত্রকলা, ভাস্কর্য এবং প্রত্নতত্ত্ব অর্থাৎ স্থাপত্য কলা, এগুলি বিষয়ে স্বামীজির কাছে তিনি বিশেষ শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই বিষয়ে সেখানে তিনি বক্তৃতা প্রদান করেছিলেন। নেক্সট স্লাইড। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গ্রিস থেকে সিস্টার ক্রিস্টিনকে স্বামীজি একটি পিকচার পোস্টকার্ড পাঠিয়েছিলেন, সেটিরই এখানে একটি ফটোগ্রাফ। আসলে স্বামীজির কাছে গ্রিস অর্থাৎ গ্রিসের শিল্পকলা এক মহান ঐতিহ্যের পরিচয়বাহী, অর্থাৎ গ্রিস যেন স্বামীজিকে আত্মহারা করেছিল। এই প্রসঙ্গে একটু বলি, পাশ্চাত্য শিল্পতাত্ত্বিকদের একটি মত ছিল এই পৃথিবীতে গ্রিক শিল্পের তুল্য অন্য কিছু হয়নি, হতেও পারে না। শিল্পকলার মূল্য নির্ধারণে শিল্প সমালোচকগণ গ্রিক শিল্পের বা গ্রিক শিল্পকে যেসব শিল্প মাধ্যমে করা গেছে সেই সব শিল্পের সঙ্গে সর্বদাই তুলনা করে গেছে। স্বামীজি মনে করতেন যে এক্ষেত্রে তাদের বিচার বুদ্ধিদের স্বচ্ছতা অপেক্ষা তেজেরই প্রাধান্য বেশি থাকত। অর্থাৎ গ্রিক শিল্পকলা যে শ্রেষ্ঠ এবং সেই শিল্পকলাই কোথাও শিল্পকলার জগতে পৃথিবীকে শাসন করতে পারে, সেই বিষয়টি তৎকালীন পাশ্চাত্য শিল্প সমালোচক বারে বারে মনে করতে দিতেন। কিন্তু স্বামীজি তো যে ব্যক্তিত্বের অধিকারী, তাতে তিনি এই বিষয়ে প্রতিবাদ তো করবেনই, কারণ শুধু গ্রিক শিল্পই একমাত্র শিল্পকলা হতে পারে না যেটা কোথাও মানদণ্ড হয়ে উঠতে পারে। ভারতবর্ষের পক্ষে তাই প্রতিবাদে উত্থিত হলেন বিবেকানন্দ। ভারতের ধর্ম ও সংস্কৃতির যথার্থ মহিমাময় অংশগুলি সম্বন্ধে স্বামীজি এক অনন্য দাবি তুলেছিলেন। শুধুমাত্র বিশুদ্ধ ধর্মের কথা বলেই স্বামীজি ক্ষান্ত হননি, তিনি প্রাচীন ভারতের শিল্প ও বিজ্ঞানের কথা সেখানে যথার্থই বলেছিলেন। এই ছিল তার প্রতিবাদ। স্বামীজির ভারতীয় শিল্পকলা বিষয়ক বক্তব্য ছিল এমনই যে ভারতীয় শিল্পের প্রকরণ ও মর্ম সত্যের কথা সাধারণ বক্তৃতা সভায় যত না তিনি বলেছেন, তার চেয়ে অনেক বেশি বলেছেন ব্যক্তিগত আলোচনায়। অর্থাৎ তিনি নিজে কথা স্বীকার করছেন যে কোনো বক্তৃতা সভায় তিনি ভারতীয় শিল্পকলা নিয়ে সরব হননি, তার থেকে ব্যক্তিগত পর্যায়ে তিনি ভারতীয় শিল্প নিয়ে আলোচনা করেছেন। এজন্যই বলেছেন যে তার সেই ব্যক্তিগত আলোচনায় উপকৃত ও উদ্দীপিত তার অনুরাগীরা ভারত শিল্পের রূপ এবং সত্যের ব্যাখ্যায় যাতে অগ্রসর হন। অর্থাৎ সরাসরি ভারতীয় শিল্প সমালোচক, শিল্পতাত্ত্বিকদের এবং শিল্পীদের তিনি কোথাও সরাসরি বলার কথা ভেবেছিলেন এ কারণে যারা তাদের যারা সাক্ষাৎভাবে তারা যেন উদ্বুদ্ধ হতে পারে, এবং একান্তভাবে বললে বা ব্যক্তিগত পর্যায়ে বললে যে তারা সেটি নিয়ে সরব হবেন, এটি ছিল স্বামীজির একান্ত বিশ্বাস। এর পরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি ডান দিকে রামকৃষ্ণ মিশনের
সিল যা স্বামীজি তৈরি করেছেন, এবং তিনি মিস ম্যাকলাউডকে একটি চিঠি লিখছেন। সেই চিঠিতে তিনি এই রামকৃষ্ণ মিশনের লোগো সম্বন্ধে তিনি ব্যাখ্যাও করেছেন সেখানে। এবং এই শিল্প বিষয়ে বিপুল প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছিল স্বামীজির ব্যাপক পড়াশোনা। অর্থাৎ স্বামীজি শুধু শিল্প নিদর্শনগুলো যে দর্শন করেছেন তা নয়, তার সাথে তিনি শিল্পকলার বিভিন্ন বিষয় নিয়ে তিনি পড়াশুনো করেছিলেন। এবং রামকৃষ্ণ মিশনের যে লোগো, সেটি নিয়েও তার একটি ব্যাখ্যা রয়েছে, সেটি আর বিশদে আমি বলছি না। কিন্তু রামকৃষ্ণের এই শিষ্য যে প্রতীকের তাৎপর্য জানতেন, এটি কিন্তু তারই পরিচয় বহন করে। এবং স্বামীজি একটি লেখায় উল্লেখ করছেন যে শিল্প জগতে প্রতীকের মূল্য সম্বন্ধে তার বোধ যেমন গভীর ছিল, তেমনি সেই সম্বন্ধে তার সমর্থনও ছিল সুদৃঢ়। মানে সরাসরি বলছেন না, মানে পরবর্তীকালে তার বক্তব্য থেকে শিল্প সমালোচকেরা এই উক্তি করছেন। এবং এটিও স্বামীজি মন্তব্য করছেন যে যদি শিল্পকলা অতি প্রতীকী হয়ে পড়ে, তাহলে সেটি কিন্তু প্রাণশক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ প্রতীক রূপে যদি সর্বদাই শিল্পকলাকে রূপায়িত করা হয়, তাহলে কিন্তু সেটি শিল্পের প্রাণশক্তি কোথাও ব্যাহত হয়। এবং সেই বিষয়েও কিন্তু স্বামীজির অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি ছিল। পরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি সারনাথ বুদ্ধ। এখানে স্বামীজি পরিব্রাজক অবস্থায় বছরের পর বছর ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি, বিশেষত বৌদ্ধ দর্শনকে কেন্দ্র করে যে সমস্ত স্থাপত্য শিল্পকলা গড়ে উঠেছিল, সেই সব স্থানগুলো অত্যন্ত যত্নের সঙ্গে যেমন দর্শন করেছেন, তেমনি তিনি ভারতবর্ষের লোকশিল্পগুলো কিন্তু দর্শন করেছেন। এবং তারই নিদর্শন স্বরূপ এই বুদ্ধ মূর্তি ভাস্কর্য এবং বোধগয়ার ছবিটি এখানে রাখা হয়েছে। এই বোধগয়াতে স্বামীজি, আমি পরে আসছি বিশদে, একসময় কাকাজু কাকুরার সাথে তিনি পরিভ্রমণ করেছিলেন। নেক্সট স্লাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ছবি, ইলাস্ট্রেশন। এখানে নোটস অফ সাম ওয়ান্ডারিং উইথ দিস স্বামী বিবেকানন্দ, এটি নিবেদিতার একটি লেখা। এবং সেখানে এই বইতে বিস্তারিতভাবে কাশ্মীরে থাকাকালীন স্বামীজি সেখানকার যে মন্দির, ভাস্কর্য, স্থাপত্য নিবেদিতাকে বুঝিয়েছিলেন, সেই সম্বন্ধে নিবেদিতা সেই সব কথাই এই বইতে ব্যক্ত করেছে। এবং সেই বইয়েরই দুটি পাণ্ডুলিপি এখানে দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিবেদিতা শুধু লেখেননি, তার সাথে ছবি এঁকে বিষয়গুলোকে এখানে উল্লেখ করেছে। আর তার সাথে এই শিল্প বিষয়ে স্বামীজির প্রত্যক্ষ অভিজ্ঞতার সাথে যে যুক্ত হয়েছিল স্বামীজির ব্যাপক পড়াশুনো, সেটি কিন্তু নিবেদিতার মতো শিল্প জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তিত্বকে যে উদ্বুদ্ধ করতে পারে ভারতীয় শিল্প, সেটি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে। এবং স্বামীজির একই সাথে শুধু শিল্পবোধই যে ছিল তা নয়, তার সাথে তার সহজাত অন্তর্দৃষ্টি ছিল বলা যেতে পারে, যা বস্তুর সত্যতাকে মর্মভেদ করতে পারে, এমনই বলছেন শিল্প সমালোচকগণ। নিবেদিতার লেখা অপর উল্লেখযোগ্য একটি গ্রন্থ দি মাস্টার অ্যাজ আই শ হিম, এই বইতে একটি উল্লেখ করছেন একটি কথা নিবেদিতা। স্বামীজি তাদের কাছে কেবল ইতিহাস প্রসিদ্ধ শিল্প নিদর্শনগুলির সৌন্দর্যই ব্যাখ্যা করেননি, তার ছিল সেই চির আধুনিক এবং সর্বাত্মক দৃষ্টি, যার দ্বারা তিনি আর্যাবর্তের
বিস্তৃত ক্ষেত খামার এবং গ্রামবহুল সমতল প্রদেশগুলির দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সৌন্দর্য তুলে ধরতেন। অর্থাৎ স্বামীজির শিল্প ভাবনাকে নিবেদিতা তার বিভিন্ন প্রবন্ধে ব্যাখ্যা করেছেন। এটি তারই একটি পরিচয়বাহী গ্রন্থ বলা যেতে পারে। নেক্সট স্লাইড। এখানে স্বামীজির অনুপ্রেরণায় নিবেদিতা একাধিক ইলাস্ট্রেশন করেছেন। তার মধ্যে প্রথমেই নিবেদিতার পরিকল্পিত ভারতের জাতীয় পতাকা, যেখানে বজ্রের একটি চিহ্ন রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নিবেদিতার অঙ্কিত বজ্র মানে একটি স্কেচ, আর তার সাথে আমরা পাচ্ছি নিবেদিতার পরিকল্পিত জাতীয় পুরস্কার বিবেকানন্দ মেডেল। প্রসঙ্গত উল্লেখ্য যে 1904 সালের গোড়ার দিকে নিবেদিতা বুদ্ধগয়া ভ্রমণ করেছিলেন। সেখানে একটি বিষয় তাকে খুব মুগ্ধ করে। বুদ্ধগয়ার বোধিবৃক্ষের কিছুটা দূরেই ছিল এক বড় বৃত্তাকার পাথরের টুকরো, তার উপরে ছিল বজ্রচিহ্ন আঁকা। কথিত আছে ইন্দ্র এটি বুদ্ধকে উপহার দিয়েছিলেন। অর্থাৎ সেই প্রথম বজ্রচিহ্নের সাথে নিবেদিতার পরিচয় ঘটে। পরবর্তীকালে নিবেদিতা জাতীয় পতাকার পরিকল্পনা রূপায়ণ এই পবিত্র চিহ্নটির দ্বারাই করেছিলেন। অনেকেই সিস্টার নিবেদিতার বিভিন্ন গ্রন্থে এই বজ্র চিহ্নটির ব্যবহার দেখে থাকতেন এবং বুদ্ধগয়ার এই চিহ্নটি দেখে নিবেদিতা বলেছিলেন যে বজ্রের এই চিহ্নটি ভারতবর্ষের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা উচিত। আর মত ছিল একজন মানুষ মানব সভ্যতার উন্নয়নে যখন তার সর্বস্ব উৎসর্গ করে, তখন ঈশ্বরের কাজে বজ্রের সম বলশালী হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ বজ্র যে নিবেদিতাকে উদ্বুদ্ধ করেছিল, এ লেখা তারই পরিচয় বহন করে। এবং নিবেদিতা মনে করতেন যে বজ্র চিহ্নের মধ্যে নির্ভীকতা ও সাহসিকতার যে প্রতীকী তাৎপর্য রয়েছে, সেটি কিন্তু অন্য কোনো চিহ্নে আর পাওয়া যায় না। যদিও আমরা বিভিন্ন প্রবন্ধ থেকে জানতে পারি যে 1902 সালের 27শে জানুয়ারি স্বামীজি কাকাজু ওকাকুরার সাথে বুদ্ধগয়া যাত্রা করেছিলেন এবং তিনি সেই প্রসঙ্গে সিস্টার ক্রিস্টিনকে চিঠিতে লিখেছিলেন যে ভারত হলো জাপানি সংস্কৃতি এবং শিল্পের মাতৃভূমি। অর্থাৎ এই জাপান এবং ভারতবর্ষ দুটি দেশের মধ্যে যে শিল্পগতভাবে একটি যোগ রয়েছে, সেটি কিন্তু স্বামীজি স্বীকার করেছিলেন এবং সেটি উপলব্ধিও করেছিলেন। কারণ একসময় ওকাকুরা এসেছিলেন স্বামীজিকে জাপানে নিয়ে যাওয়ার জন্য, সেখানকার ধর্ম সম্মেলনে যোগদান করার জন্য। এবং বৌদ্ধ ধর্ম বিষয়ক যে সমস্ত শিল্প আলোচনা হয়েছে, সেখানে কিন্তু বারবার স্বামীজি কিন্তু জাপানের শিল্পকলার কথা উল্লেখ করেছেন। নেক্সট স্লাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গ উপাসনার বিষয়ে নিবেদিতা কিছু প্রবন্ধ লিখেছিলেন এবং সেখানে হ্যাবেল সাহেবের সাথে সেই বিষয়ে তার আলোচনা হতো বিভিন্ন চিঠিপত্রে। এমনকি প্রিয়নাথ সিংহকে যখন হ্যাবেল সাহেব চিঠি লেখেন এই ভারতবর্ষের লিঙ্গ উপাসনার জন্য, সেখানে কিন্তু তিনি স্বামীজির কথা উল্লেখ করেছিলেন। অর্থাৎ স্বামীজির শিল্পচিন্তা শুধু যে নিবেদিতাকেই প্রভাবিত করেছিল এমনটা নয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে হ্যাবেল সাহেব, যিনি তৎকালীন আর্ট স্কুল বলা ভালো, সেই আর্ট কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন এবং ভারতীয় শিল্প আন্দোলনের অন্যতম প্রতিকৃত বলা যেতে পারে, সেই হ্যাবেল সাহেব কিন্তু এই স্বামীজির শিল্প বিষয়ক মতামতকে গুরুত্ব দিয়েছেন এখানে, সেজন্য এখানে এই স্লাইডটি রাখা হয়েছে। নেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিবেদিতার যে এনশিয়েন্ট অ্যাবি অফ অজন্তা যে প্রবন্ধ, সেটি
একটি প্রতিলিপি বলা যেতে পারে, অর্থাৎ তিনি যে লিখেছেন তারই একটি প্রতিলিপি। একটু বলি যে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় নিবেদিতা শিল্প বিষয়ে একাধিক প্রবন্ধ রচনা করেছেন, তার মধ্যে এটি অন্যতম। আর 1909 সালের ডিসেম্বর মাসে নিবেদিতা অজন্তা পরিভ্রমণ করেছিলেন বা পরিদর্শন করেছিলেন। সে সময় তার মুগ্ধ এবং বিশ্লেষণী মন এই প্রবন্ধ লেখায় তাকে উৎসাহিত করে, এবং 1910 সালে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত দ্য মডার্ন রিভিউ পত্রিকায় ধারাবাহিকভাবে সেই প্রবন্ধ প্রকাশিত হতে থাকে। এবং 1915 সালে নিবেদিতারই লেখা ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে সেটি সচিত্র প্রকাশিত হয়। এবং এই যে প্রবন্ধ, এটি অজন্তা চিত্রকলা বিষয়ক, ভাস্কর্য বিষয়ক এবং স্থাপত্য বিষয়ক, এবং সেটি যে একজন অজন্তা বিষয়ক গবেষণার যিনি গবেষক, তার কাছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে ওকাকুরার একটি গ্রন্থ, সেখানে আইডিয়াল অফ দি ইস্ট এই গ্রন্থ, এটি কিন্তু ওকাকুরা এবং নিবেদিতার একটি যৌথ উদ্যোগ, অর্থাৎ তারা এই গ্রন্থটি যৌথভাবে রচনা করেছিলেন। 1902 সালের মাঝামাঝি ওকাকুরা এবং নিবেদিতা একযোগে ভারতবর্ষেই এই গ্রন্থটি সম্পাদনার কাজ করেছিলেন, এবং এই গ্রন্থের যে ভূমিকা সেটিও কিন্তু নিবেদিতার লেখা। বলে রাখি, কাকাজু ওকাকুরা তিনি একজন বিশিষ্ট শিল্পী তথা শিল্পতত্ত্ববিদ। তিনি জাপান থেকে দেশে এসেছিলেন, এবং এখানে স্বামীজির অনুপ্রেরণা এবং নিবেদিতার সহযোগে তিনি নবভারতীয় শিল্প আন্দোলনের অত্যন্ত সদর্থক ভূমিকা গ্রহণ করেছিলেন। 1902 সালের জানুয়ারিতে বেলুর মঠে স্বামীজির সাথে এই জাপানি শিল্পতাত্ত্বিকের প্রত্যক্ষ সাক্ষাৎ হয়, এবং এই ওকাকুরার সঙ্গে স্বামীজি কাশী এবং পূর্বেই বলেছি যে বুদ্ধ গয়া ভ্রমণ করেছিলেন, তার বিবরণ রয়েছে। শিল্পক্ষেত্রে ওকাকুরার সঙ্গে স্বামীজির আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। তার একমাত্র কারণ ছিল শিল্প সুন্দর জাপান সম্পর্কে স্বামীজির মুগ্ধতা। স্বামীজি তার শিল্পী বন্ধু প্রিয়নাথ সিংহকে বলেছেন যে ওই আর্টের জন্যই ওরা এত বড়, ওরা বলতে এখানে জাপানিদের কথা স্বামীজি বলছেন, ওই আর্টের জন্যই ওরা এত বড়। তারা যে এশিয়াটিকের জীবন আর্টের মাখা, প্রত্যেক বস্তুতে আর্ট না থাকলে এশিয়াটিকরা তা ব্যবহার করবে না, এ কথা স্বামীজি উল্লেখ করছেন। এই কথার সূত্রে স্বামীজি আরো বলেছেন, ওরে আমাদের আর্টও যে ধর্মের একটি অঙ্গ, যে মেয়ে ভালো আলপনা দিতে পারে তার কত কদর, ঠাকুর নিজে একজন কত বড় আর্টিস্ট ছিলেন। এ কথা এই ওকাকুরার প্রসঙ্গের সূত্র ধরেই স্বামীজি এই মন্তব্য করছেন। নেক্সট স্লাইড। এটি হচ্ছে ভারতবর্ষের শিল্প জাগরণের একটি পার্ট। এখানে আচার্য নন্দলাল বসুর আঁকা এখানে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছি, যেগুলোকে হরিপুরা চিত্রাবলীর আমরা বলে থাকি। অর্থাৎ হরিপুরা কংগ্রেসের অধিবেশনের জন্য আচার্য নন্দলাল বসু এই ছবিগুলি এঁকেছিলেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সহজ সরল ভারতীয় জীবনের এক একটি অঙ্গ, তারই চিত্র, তারই প্রকাশ। তার সাথে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে স্বামীজির অনুপ্রেরণায়, এটিও আচার্য নন্দলাল বসুর আঁকা। সেটি হচ্ছে এখানে পার্থসারথী। অর্থাৎ স্বামীজির একান্ত ইচ্ছে ছিল যে অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে রথ, সেটি ভারতীয় একটি ঐতিহ্যের প্রধান আকর বলা যেতে পারে, সেটি নিয়ে যেন কোনো শিল্পী এভাবেই ছবি আঁকে। তারই একটি এখানে চিত্র তুলে ধরা হয়েছে। 1904 ডিসেম্বরে ক্রিস্টিনকে সঙ্গী করে নিবেদিতা
রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শিলাইদহ যাত্রা করেছিলেন। আমি এই হরিপুরা পোস্টার প্রসঙ্গে বলছি যে এই ছবিগুলি কেন নির্মিত হয়েছিল। যে শিলাইদহে রবীন্দ্রনাথের সঙ্গে যে নিবেদিতা এবং সিস্টার ক্রিস্টিন ওখানে গিয়েছিলেন, সেটি ছিল নিবেদিতার প্রথম গ্রাম দর্শন, অর্থাৎ গ্রামের চাষিদের সাথে তাদের আলাপ পরিচয় ঘটেছিল জমিদার বাবু রবীন্দ্রনাথের মধ্যস্থতায়। ওই গ্রামে নিবেদিতা এবং ক্রিস্টিন পেরিয়ে পেরিয়ে পল্লী গৃহস্থ চাষি, তাঁতি, কামার, কুমোর, জেলেদের জীবনযাত্রা দেখে নিজেদের শিক্ষা, সংস্কৃতি, আভিজাত্যের গরিমা সরিয়ে রেখে সাধারণ মানুষের মাঝে আমি তোমাদেরই লোক রূপে মিশে গিয়েছিলেন। দরিদ্র নরনারীর জীবনবোধের মধ্যেও যে সরলতা এবং পবিত্রতা, তা নিবেদিতাকে মুগ্ধ করেছিল। ভারতবর্ষের বৃহত্তর পল্লী প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নিবেদিতা হৃদয় দিয়ে গ্রহণ করেন গ্রামীণ শিল্প সংস্কৃতিকে, অনুভব করেন গ্রামীণ দৈনন্দিন ব্যবহার্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু সামগ্রীর মধ্যেও যে শিল্পের প্রকাশ ঘটে সেই বিষয়টিকে। অর্থাৎ নিবেদিতা এখানে লোকশিল্পের সঙ্গে, ভারতবর্ষের লোকশিল্পের সঙ্গে যুক্ত হলেন প্রথম। এই প্রসঙ্গে বলে রাখি যে নিবেদিতা পূর্ব জীবনে আইরিশ জাতীয়তাবাদী রূপে আয়ারল্যান্ডের লোক সংস্কৃতি এবং শিল্পের পুনরুদ্ধার চেয়েছিলেন। ভারতে এসে সেই সমস্তই উৎসাহ নিয়ে তিনি লোকশিল্পের জন্য, প্রায় লোকশিল্পের আন্দোলনের কথাই বলা যেতে পারে, সেই সব বিষয় নিয়ে তিনি শিল্পীদের, ভারতীয় শিল্পীদের উদ্বুদ্ধ করতে থাকলেন। এবং তারই ফলশ্রুতি হচ্ছে তৎকালীন যে ভারতীয় শিল্প জাগরণ, সেই শিল্প জাগরণের যে সমস্ত ভারতীয় শিল্পীরা সামিল হয়েছিলেন তাদের তিনি উদ্বুদ্ধ করেছিলেন এই লোকশিল্পের ঘরানায় ছবি আঁকার জন্য। তারই কয়েকটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে আচার্য নন্দলাল বসু শিল্পকলায়। নেক্সট স্লাইড। এটি সর্বশেষ, এটি স্লাইড, প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে স্বামী বিবেকানন্দের শিল্পাদর্শী সিস্টার নিবেদিতা কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন তার একটি ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা এটি বলা যেতে পারে, কারণ বৃহৎ আলোচনা একটি সুবিশাল গবেষণার অন্তর্ভুক্ত বলে আমি মনে করি। তাই অত্যন্ত সংক্ষিপ্তভাবে এখানে স্বামীজির শিল্প ভাবনা ভগিনী নিবেদিতাকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল সে কথা ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আমি ব্যক্ত করলাম। আর এখানে আমরা প্রথমেই একটি ছবি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, যিনি ওই ভারতীয় শিল্প জাগরণের অন্যতম পথিকৃৎ বলা যেতে পারে, এবং সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের উমা, এবং এই উমা যখন এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তখন তিনি নন্দলাল বসুকে বলছেন যে, নন্দলাল বসু বলছেন এই প্রসঙ্গে, এই উমা ছবির সম্বন্ধে পরবর্তীতে, যে অবনবাবু ইহাকে অর্থাৎ নিবেদিতাকে দেখে আমাদের বলেছিলেন যেন তপস্বিনী উমাকে দেখলাম। অর্থাৎ এখানে কিন্তু এই উমা ছবির মধ্যে দিয়ে কোথাও নিবেদিতার প্রতিকৃতিরই একটি এখানে দৃষ্টান্ত এটি বলা যেতে পারে, শিল্প দৃষ্টান্ত। তার সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, যেটি খুবই পরিচিত ছবি, এই ছবিতেও কিন্তু কোথাও ভারত মাতার মুখের আদলটি, সেটি যেন কোথাও ভগিনী নিবেদিতার মুখের আদলই বলা যেতে পারে। অনেক শিল্পী সমালোচক সে বিষয়ে মন্তব্য করেছে। আর তারপরের আলোকচিত্র, এটি স্বামী বিবেকানন্দ, যিনি এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে এই ছবিটি ফটোগ্রাফটি নেওয়া হয়েছিল, এবং সেখানে এই ছবিটি এখানে রাখা তার কারণ, নিবেদিতা যখন স্বামীজিকে প্রথম দর্শন করছেন সেই সময়ে নিবেদিতার মনে হয়েছিল যে তিনি যেন সাক্ষাৎ সিস্টার চাইল্ডকে দেখছেন। অর্থাৎ এখানে যে রাফায়েলের যে আঁকা, ঠিক যীশু খ্রিস্টের মুখাবয়বের সঙ্গে সাদৃশ্য রয়েছে, সেই স্বামীজিকে যেন তিনি সেই রূপেই তিনি দেখছেন।
অর্থাৎ একটি ঐশ্বরিক মহিমা প্রথম থেকেই স্বামীজির সম্বন্ধে নিবেদিতা গ্রহণ করেছেন নিজস্ব মননের চিন্তনে। তাই হয়তো স্বামীজিকে তিনি তার আচার্য দেব রূপে গ্রহণ করতে পেরেছেন। তারপরের যে একটি ভাস্কর্য মূর্তি, সেটি স্বামীজির রদার যিনি ছাত্রী, তিনি এই ছবিটি ভাস্কর্যটি নির্মাণ করেছেন, এবং সেই ব্রোঞ্জ মূর্তিটিও নিবেদিতার কাছে পরম আরাধ্য এবং অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ। এই সমস্ত শিল্প সৃষ্টির মাধ্যমে আমরা হয়তোবা স্বামীজি এবং নিবেদিতার ভারতের শিল্পক্ষেত্রে তাদের যে একটি সুন্দর বিচরণ ক্ষেত্র বলা যেতে পারে ভারতবর্ষ। আসলে আমার বারে বারে মনে হয়েছে ভারতীয় শিল্পকলার গবেষণা কার্যকালে যে ভারতবর্ষ একটি যেন সুবৃহৎ মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা। ভারতবর্ষের নানান জায়গায় কিন্তু যে সমস্ত শিল্প সামগ্রী ছড়িয়ে আছে, সেগুলি কিন্তু ভারতের সেই সমস্ত অনন্য শিল্পীদেরই অনন্য শিল্পকীর্তি। অর্থাৎ সেগুলি আমরা হয়তো আলাদা করে মিউজিয়াম বা আর্ট গ্যালারি আমরা ভিজিট করি, এখন দর্শন করি, চিত্র দর্শন করি, ভাস্কর্য দর্শন করি, কিন্তু ঠিক নিবেদিতা এবং স্বামীজির ভারত দর্শনের মতো করেই যদি ভারতবর্ষের সমগ্র শিল্প নিদর্শনগুলিকে যদি আমরা প্রত্যক্ষ করি, তাহলে হয়তো স্বামী বিবেকানন্দ এবং তার চেতনায় উদ্বুদ্ধ নিবেদিতার যে শিল্প মাহাত্ম্য, সেটিকে হয়তো উদ্বুদ্ধ, সেই ভাবনায় আমরা উদ্বুদ্ধ হতে পারবো, এবং ভারতবর্ষের যে সৃষ্টিশীল যে সামাজিক যে মনন, সেটিকে হয়তো আমরা কোথাও ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই বার্তাই হয়তো পৌঁছে দিয়ে যেতে পারবো। তাই শেষে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথের সুরে বলতে পারি যে নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। এই প্রার্থনা একান্তভাবেই আচার্যদেব স্বামী বিবেকানন্দ এবং তার যথার্থ শিষ্যা ভগিনী নিবেদিতার প্রতি প্রণাম জানিয়ে নমস্কার।